আমাদের ডাহাপাড়া ভ্রমণ। আজকে আমরা যাচ্ছি ডাহাপাড়া মন্দির। আর কত কুয়াশা, আসলে সকাল সকালই বেরিয়েছিলাম আজকে, তার জন্যে এখন আমরা গঙ্গা পার হচ্ছি। আসলে এখানে আমার ঠাম্মা, আমি, আমার মাও ছিল এবং আমার বাবাও গিয়েছিল। আর সত্যি বলতে নৌকা চড়তে আমার এমনিতেই বেশি ভাল লাগে, তাও যদি এমন সুন্দর হয় তাহলে আরও বেশি ভাল লাগছে। আস্তে আস্তে আমরা পাড়ের দিকে এগোচ্ছি, প্রায় চলেই এসেছি। আর চারিদিকে এত কুয়াশা আর ঠান্ডা, মানে একটা আলাদাই সুন্দর লাগছিল। এরপরে আমরা সোজাসুজি যাব ডাহাপাড়ায়, মানে ডাহাপাড়া মন্দির। তো প্রায় চলেই এসেছি পাড়ের দিকে, প্রায় চলে এলাম। তো এরপরে আমরা এই যে এখানে ডাহাপাড়া মন্দিরের আর কি আসল যে গেট, ওইটাই মানে একটু একটু করে। আর মানে মুর্শিদাবাদের সব থেকে বড় মন্দির হচ্ছে ডাহাপাড়া মন্দির। আর সত্যি এত সুন্দর লাগছে এখানে এতটুকু এসেই। তারপরে আমরা এবার ভেতরে ঢুকছি। আর দেখো কত সুন্দর ভেতরটা। আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল, তার জন্য পুজো দিয়ে একটু ভালো করেই চলে আসা হয়েছে। এই যে চারিদিকটা কত সুন্দর, এইদিকে কুয়াশা ছিল, এইদিকে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া। আর চারিদিকটা জাস্ট দেখো। এটি হচ্ছে লাইব্রেরি। আপনারা যদি দুপুরবেলায় ভোগ সংগ্রহ করতে চান তবে এখান থেকে আপনি কুপন সংগ্রহ করতে পারেন। কুপনের জন্য আলাদাভাবে কোনো রকম মূল্য লাগে না, তবে মন্দিরের উন্নতির জন্য আপনার নিজের সামর্থ্য মতন কিছু দান করতে পারেন। এখানে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত কুপন বিতরণ করা হয় এবং দুপুর 12:30 থেকে প্রসাদী প্রাঙ্গণে এখানে প্রসাদ বিতরণ করা হয়। এবার আসি ডাহাপাড়া ধাম সম্পর্কে। ডাহাপাড়া ধাম মুর্শিদাবাদে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্র, যা মূলত শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের তপস্যা স্থল হিসেবেও পরিচিত, যা ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রম নামেও বিখ্যাত। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত, শান্ত ও সবুজ পরিবেশে ঘেরা, এবং এখানে ভক্তদের জন্য দুপুরের প্রসাদ ও সেবার ব্যবস্থা রয়েছে, যা দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয়। এখানে শোনা যায় 1903 থেকে 1919 সাল পর্যন্ত শ্রী শ্রী জগৎবন্ধু এখানে তপস্যা করেছিলেন। এটি একটি পবিত্র তীর্থস্থান যা তার ঐশ্বরিক পরিবেশের জন্য পরিচিত। মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবুজ গাছপালা এবং একটি ছোট্ট হ্রদ এখানে পর্যটকদের আকর্ষণ করে। এখানে প্রতিদিন দুপুরের ভোগ প্রসাদ এবং নিত্যদিনের সেবার ব্যবস্থা আছে। হাজারদুয়ারি প্যালেসের কাছে ভাগীরথী নদীর পশ্চিম দিকে অবস্থিত, যা মুর্শিদাবাদ শহর থেকে সহজেই আসা যায়। এটি হচ্ছে মূল মন্দির। এখানে শ্রী শ্রী জগৎবন্ধুর একটি সুন্দর মূর্তি করা রয়েছে এবং তার পাশেই প্রভুর সেবার একটি বাগান রয়েছে, যেখানে গোলাপ গাছ, স্থলপদ্ম গাছ, আরও নানা রকম গাছ এবং এই যে চন্দ্রমল্লিকা আর ফুল দেখে তো আমার তুলতেই ইচ্ছা করছে। তাছাড়াও অনেক বিভিন্ন নানা রকমের গাছ দেখেছিলাম, খুব ভালোও লেগেছিল অবশ্য। তার সামনেই ছিল একটি পুকুর। পুকুরের চারপাশে কিছু গাছ দিয়ে সাজানো ছিল, আর দেখেই আমার খুবই সুন্দর লাগছিল। সেই পুকুরের মধ্যে আরও নানা রকমের মাছও ছিল। এবার আমরা এখান থেকে কুপন সংগ্রহ করে চলে যাব কিরিটেশ্বরীর মন্দিরের উদ্দেশ্যে। আমরা ডাহাপাড়া থেকে কুপন সংগ্রহ করে বেরিয়ে পড়েছি কিরিটেশ্বরী মন্দির যাওয়ার উদ্দেশ্যে।
চারপাশে একটা শীত শীত আবহাওয়া এবং সবুজ গাছপালায় ঘেরা একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা রওনা দিলাম কিরিটেশ্বরী মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর কি সুন্দরই ছিল। এরপরে আমরা চলে এসেছিলাম ডাহাপাড়া স্টেশন। এখান থেকে তোমরা খুব সহজেই ডাহাপাড়া ধাম বা মন্দিরটি যেতে পারবে, কারণ ডাহাপাড়া থেকেই ডাহাপাড়া স্টেশনটি বেশ দূরত্ব বেশি নয়, এবং এখান থেকে খুব সহজেই তোমরা কিরিটেশ্বরী মন্দিরও যেতে পারবে। আর কিছু দূরই, কারণ বেশ চলে এসেছি। এখান থেকে কিরিটেশ্বরী বেশি দূরত্বও না, আর কিছুটা মাত্র। এরপরে কিরিটেশ্বরী মন্দির। এবার আমরা চলে এলাম কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দিরের কাছে মানে পাশে আরও আশেপাশে আরও নানা মন্দির আছে। এটি হচ্ছে কিরিটেশ্বরী মন্দির এবং তার পাশেই আছে আদি কিরিটেশ্বরী মন্দির। তার সামনে রয়েছে একটি শিব মন্দির এবং তার সামনে বিরাজমান নন্দী। এবার আসি কিরিটেশ্বরী মন্দির সম্পর্কে। কিরিটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরিটকোনা গ্রামে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ। সেখানে সতীর মুকুট অর্থাৎ কিরিট পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি 51টি শক্তিপীঠের অন্যতম, যা দেবী কিরিটেশ্বরীকে উৎসর্গিত করে, এবং এটি লালবাগের কাছে অবস্থিত এবং সাম্প্রতিককালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবেও পরিচিত লাভ করেছে। শোনা যায় এখানে দেবী কিরিটেশ্বরী অর্থাৎ মা দুর্গা বা বামা পূজিত হন এবং শিবকে শম্ভু বা সাম্বর্ত রূপে পূজা করা হয়। এটি একটি উপপীঠ হিসেবেও বিবেচিত, যেখানে সতীর অঙ্গ নয় বরং তার মুকুট পড়েছিল বলে মনে করা হয়। এখানে কোনো বিগ্রহ নেই, বরং একটি কালো পাথর পূজিত করা হয়। নাটোরের রানী ভবানীর পুত্র রাজা রামকৃষ্ণ এখানে সাধনা করেছিলেন এবং বর্তমানে মন্দিরটি প্রায় 300 বছরের পুরনো, যা রানী ভবানীর দ্বারা নির্মিত বলে মনে করা হয়। এটি বাংলার একটি প্রাচীন শাক্ত পীঠস্থান এবং তান্ত্রিক সাধনার জন্য বিখ্যাত। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আদি কিরিটেশ্বরী মন্দির। এখানে একটি কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তি এখানে পূজিত হন। এখানে যে মা কালীর মূর্তিটি রয়েছে সেটি অপূর্ব। এখানে আপনারা আপনাদের নামগোত্র অনুযায়ী পুজো দিতে পারবেন। এবার আমরা চলে যাব এর পাশে একটি গুপ্ত মন্দির রয়েছে তারই উদ্দেশ্যে। এই সেই গুপ্ত মন্দির। এখানে শিব আরাধ্য দেবতা হিসেবে পূজিত হন। এবার একটু ঘোরাঘুরির পর একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু খেতে চলে এলাম একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে লুচি এবং ঘুগনি খেয়ে নিলাম। এরপরেই এই দোকানের বিখ্যাত নলেন গুড়ের মিষ্টি উপভোগ করলাম এবং সত্যি অনেক সুন্দর ছিল এখানকার মিষ্টি এবং লুচি। অবশেষে আমরা চলে এলাম ডাহাপাড়ার সেই প্রসাদী প্রাঙ্গণে। এরপরে ভক্তগণ আস্তে আস্তে উপস্থিত হচ্ছে প্রসাদী প্রাঙ্গণে প্রসাদ গ্রহণ করার জন্য। সামনে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই আগে প্রসাদ দেওয়া হতো,
কিন্তু এখন ভক্ত সংখ্যা এত হয়ে যাওয়ায় এটি নতুন করে তৈরি করা হয়েছে। অবশেষে পাতা দিতে শুরু করায় আমরা বসে পড়লাম। আমাদের পাতা দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, কত ভক্ত একসাথে প্রসাদ গ্রহণ করছে এই একই প্রাঙ্গণে। আমরা প্রসাদ পাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নিলাম সবাই মিলে একসঙ্গে। এরপরেই প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমাদের অন্নভোগ দেওয়া হলো। ভোগ পরিবেশনের অপেক্ষা। আবার আসবো। এরপরেই আমাদের ডাল দেওয়া হলো। তারপরেই চলে এলো সবজি। এরপরেই আমরা সকলে তৃপ্তি সহকারে ভোগ গ্রহণ করলাম। ভোগ গ্রহণ করার পর আমরা এই মন্দিরের বাকি স্থানগুলিকে দর্শন করতে লাগলাম। আমি তো দেখিনি। ভালোই লাগলো। যেগুলি মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে। এই বিছুনগুলো পাওয়া গেলে খুব ভালো হয়। এটা ইয়েদের বাড়ি, হ্যাঁ মামুনিদের বাড়িতে।
বিচুন ফেলে দিলে গোলাপের কাটিং না করলে গোলাপ ভালো হয় নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। টাকা হয়েছে কাঠের মালা ছিল যে মন্দিরের যেগুলো তো সত্যি বলতে নৌকা ওঠার ফিলিংসটা দুবার হয়েছে, দুবারই খুবই সুন্দর লাগছে আমার। মানে এত সুন্দর জল, একটা আলাদাই যা বলতে হবে।